হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো স্মল বিট অফ হাউসকিপিং বিফোর আই স্টার্ট দ্য ভিডিও। আমি একটা জিরো বাজেট শর্ট ফিল্মের চেষ্টা করছি, আনরিড বলে। আমি কমিউনিটি ট্যাবে দুদিন আগে পোস্টও করেছিলাম। একটা মোবাইলের পার্সপেক্টিভ থেকে একটা সাইকোলজিক্যাল হরর বলার চেষ্টা করছি। ফুটেজ যা নেওয়ার ছিল আমার নেওয়া হয়ে গেছে। এবার সমস্যাটা হচ্ছে আমি ভিডিও এডিটিং এর ভয়ও জানি না, তো সেগুলো শিখে আস্তে আস্তে প্রসেস করছি। জানি না কবে আনতে পারবো, বাট এটা আমার খুব ইচ্ছা আছে, খুব প্যাশন নিয়ে বানিয়েছি প্রথমবার একদম লাইফে। সো দ্যাট ইজ আউট অফ দ্য ওয়ে। আর ভিডিওটা স্টার্ট করছি, এবং এই ভিডিওটা ইটস এ ইউজার রেকমেন্ডেড ভিডিও। আমাকে একজন কমেন্ট করেছিল, আমার মনে হলো যে এটা থেকে একটা ইন্টারেস্টিং ভিডিও হতে পারে। তো এই বছর আমরা দেখতে পাচ্ছি একটা রি রিলিজের কিন্তু ট্রেন্ড চলছে। অনেক সিনেমা রি রিলিজ হয়েছে, তার মধ্যে বেশ কিছু সাকসেসফুল হয়েছে, খুব কিছু পাইপলাইনে আছে। তুম্বার নিয়ে আমি কিছুদিন আগে ভিডিও বানিয়েছিলাম। আমি বলেছিলাম তুম্বার ইজ গোয়িং টু রি রিলিজ। 20 তারিখে চাঁদের পাহাড় আসছে। তো আমি এরকম 5টা বাংলা সিনেমা নিয়ে আলোচনা করব, যে 5টা বাংলা সিনেমা আই থিঙ্ক যে যদি এখন রিলিজ দেওয়া হয়, রিলিজ দেওয়া হয়, সেটার কিন্তু পোটেনশিয়াল আছে খুব সাকসেসফুল হওয়ার। আমি এই বিষয় নিয়ে দুটো ভিডিও বানাবো। একটা হচ্ছে এই যে রিলিজের যে মডেলটা, সেটা অ্যাজ আ বিজনেস সাস্টেনেবল বানাতে গেলে কি করতে হবে সেটা নিয়ে একটা আলোচনা করার চেষ্টা করব। এবং এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কোন 5টা মানে পুরনো বাংলা সিনেমা সেগুলোকে রিলিজ দিলে সেটা কিন্তু এখন ওয়ার্ক করতে পারে। তো ভিডিওটা স্টার্ট করছি। দেখুন, বিগত 1 মাস ধরে একটা মানুষের নাম কিন্তু আমাদের বারবার করে উঠে এসছে। আরজিকর ঘটনার পর থেকে একটা নাম কিন্তু বারবার সব জায়গায় উঠে আসছে, সেটা হচ্ছে বরুণ বিশ্বাস। বরুণ বিশ্বাস নারী সুরক্ষার জন্য লড়েছিলেন, এবং সমাজে নারীদের এগেনস্টে একটা ঘৃণ্য যে ক্রাইম করার প্রবণতা, সেটার এগেনস্টে তিনি লড়েছিলেন, এবং তার তার জন্য তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। তো বরুণ বিশ্বাসের জীবন নিয়েই তৈরি প্রলয়, এবং এটাই আমার বলবো যে এটা প্রথম সিনেমা যেটা কিন্তু এখন রিলিজ করলে ভীষণ রকম সাকসেসফুল হওয়ার চান্স আছে। প্রলয় সিনেমাটা বরুণ বিশ্বাসের জীবন থেকে, অবভিয়াসলি তার মধ্যে ফিকশনাল এলিমেন্টস অ্যাড করা হয়েছিল, বাট মেন যে স্টোরিটা বা মেন যে বিষয়বস্তুটা সেটা কিন্তু বরুণ বিশ্বাসের জীবন থেকে উঠে এসছে। এবং এটা কিন্তু খুব ভালো একটা কমার্শিয়াল সিনেমা তো বটেই, খুব অরিজিনাল একটা কমার্শিয়াল সিনেমা, বাংলার একদম নিজের। এবং সিনেমাটা কিন্তু পপ কালচারে ভীষণভাবে রেলিভেন্ট। আপনি যদি দেখেন সিনেমার প্রচুর ডায়লগ, প্রচুর সিনস কিন্তু সব সময় ঘুরে ফিরে আসে সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে শাশ্বত চট্টোপাধ্যায় আর রুদ্রনীল ঘোষের যে সিনগুলো আছে। তো এগুলো কিন্তু প্রচন্ড পরিমাণে পপুলার। আর এই যে সময়টা চলছে, যেহেতু বরুণ বিশ্বাসের ফ্যাক্টরটা কাজ করছে পোস্ট আরজিকর, আমার মনে হয় প্রলয় কিন্তু রিলিজ করলে একটা হিউজ পোটেনশিয়াল আছে। সেকেন্ড আমি যে সিনেমাটার কথা বলবো সেটা হচ্ছে জিদ্দার ক্রান্তি। রিঙ্গো ডাইরেকশন দিয়েছিলেন। তো এটা ছিল লুজ রিমেক একটা শিভার, যেটা নাগার্জুনার রামগোপাল ভার্মার সিনেমা। তো সেই শিভার একটা লুজ রিমেক বলা যেতে পারে। কিন্তু এটা যেখানে করেছিল সেটা হচ্ছে এটা প্রচন্ড ক্যারেক্টার ড্রিভেন করেছিল, অ্যান্ড হাউ স্টাইলাইজড ইট ওয়াজ। ক্রান্তি কিন্তু প্রচন্ড পরিমাণে একটা স্টাইলাইজড অ্যাকশন ফিল্ম। জিদ্দার পারফরমেন্স খুব ভালো, আশিস বিদ্যার্থীর পারফরমেন্স তো অসাধারণ ছিল। এবং এটাও কিন্তু কোথাও গিয়ে, যদিও এটা লুজ রিমেক, এটাও কিন্তু কোথাও গিয়ে একটা অরিজিনাল কমার্শিয়াল সিনেমার ভাষা হতে পারতো। এবার সমস্যাটা হয়ে গেছে, ক্রান্তি আসছে 2006 সালে, 2007 থেকে হচ্ছে ওই রিমেকের ফেজটা শুরু হচ্ছে, যেটা আমি বলি। তো ক্রান্তি কিন্তু ডিসেন্ট একটা ব্যবসা করেছিল, কিন্তু খুব সাকসেসফুল কিন্তু হয়নি আনফর্চুনেটলি। তো ক্রান্তি কিন্তু এই মুহূর্তে রিলিজ করলে, এবং বিশেষ করে যেহেতু গত বছর একটা ধোঁ উঠেছিল যে কমার্শিয়াল সিনেমার মধ্যে কোথাও গিয়ে রাজনীতি, কোথাও গিয়ে সমাজ উঠে আসা দরকার, ক্রান্তিতে যে জিনিসগুলো দেখিয়েছিল, স্টুডেন্ট পলিটিক্স, মাফিয়া রাজ, এগুলো কিন্তু এখনো ভীষণভাবে রেলিভেন্ট। তো ক্রান্তি আমার সেকেন্ড সিনেমা, আমি যেটা বলবো রিলিজ করলে খুব সাকসেসফুল হতে পারে। 3 এবং 4 আমি একসাথে করব, এবং সেটার কারণ হচ্ছে নস্টালজিয়া। এই জিনিসটা না খুব স্ট্রং একটা ড্রাগ মানুষের মধ্যে। এই যে নস্টালজিক হওয়ার প্রবণতাটা, এটা খুব স্ট্রং একটা ইমোশন। এবং কোনো সিনেমা যদি আপনাকে নস্টালজিক ভ্যালু দিতে পারে বা নস্টালজিয়ায় ট্যাপ করতে পারে, সেই সিনেমাগুলোর কিন্তু একটা রিওয়াজ ভ্যালু মারাত্মক রকমের থাকে। তো এরকমই দুটো সিনেমা, একটা হচ্ছে ওপেন টি বায়োস্কোপ, আর একটা হচ্ছে 3 ইয়ারি কথা। দুটো সিনেমাই আমার খুব ভালো লাগে। ওপেন টি বায়োস্কোপ মিড-90s সেট করা, মিড-90s গল্প, আর্লি টু মিড-90s সেখানে কয়েকজন বন্ধু বান্ধব, সেখানকার সময়, সেখানকার কালচার, সেটা খুব সুন্দর করে উঠে আসছে। একটা খুব সুন্দর নস্টালজিয়া ভ্যালু আছে, এমন একটা বাইগন এরার, যেটা হয়তো আমাদের সময় যখন মানে সোসাইটিটা আসছে, সোসাইটিটা পাল্টে যাচ্ছে। এবং 3 ইয়ারি কথার
কেসটা একটু অদ্ভুত। তিনিয়ারি কথা অ্যাকচুয়ালি শুট হয়েছিল অনেক আগে, 2004-এ বা 2005-এ। তো তারপরে সেন্সর বোর্ড এই সিনেমাটাকে আটকে দেয়, রিলিজ করতে দেয় না। তো এটাও কিন্তু ওই তিনজন বন্ধুর গল্প, এবং এটাও কিন্তু যেহেতু এটা এত বছর মানে আগে শুট হয়েছিল এবং এত বছর বাদে 2013 সালে একটা ছোট করে রিলিজ দেওয়া হয়, এই সিনেমাটার মধ্যে আপনি কিন্তু ওই নস্টালজিক ফিলটা পাবেন। মানে তিনটে বন্ধু মানে ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, ছোট একটা স্মল টাউন, একটা কমিউনিটি, এবং এইটা ওই 2004-5 সালে শুট হয়েছিল। তো মোবাইল, ল্যাপটপ, নেট এগুলো ঘরে ঘরে আসার আগে কিন্তু এমন একটা সময়ের কথা বলছে যেগুলো আমরা সবাই হয়তো ছোটবেলায় দেখেছি, বাট সেই পৃথিবীতে এখন আর নেই। তো এই দুটো সিনেমায় কিন্তু খুব সুন্দর নস্টালজিক ভ্যালুতে ট্যাপ করে। অ্যাকচুয়ালি আপনি যদি ওপেন টি বায়োস্কোপ আর মানে তিনিয়ারি কথা পরপর দেখেন, মনে হয় সিনেমা দুটো মানে একই কন্টিনিউশন গল্পের। ওখানে যে বন্ধু বান্ধব গুলো ছিল তারা মিড 90s এর কথা বলছে, তখন তারা অ্যাডোলসেন্ট ছিল। তো তারপরে তারাই যেন বড় হয়ে গিয়ে আর্লি 2000s মিড 2000s তিনিয়ারি কথার গল্পগুলো বলছে। আপনারা দুটো সিনেমা দেখবেন, অ্যাকচুয়ালি সিঙ্ক করে যায়, মানে গল্পের দিক দিয়ে হোক, হিউমারের দিক দিয়ে হোক, দুটোর মধ্যেই প্রচন্ড পরিমাণে নস্টালজিক ভ্যালু আছে। ক্যারেক্টার গুলো একই রকম, তো দে লাইক সিঙ্ক লাইক এনিথিং। তো এটা আমি বরাবরই খুব পছন্দের দুটো সিনেমা। তো এই দুটো সিনেমাও কিন্তু রিলিজ করলে, যেহেতু এটার মধ্যে খুব স্ট্রং একটা নস্টালজিয়া ভ্যালু আছে, এটা কিন্তু বক্স অফিসে ভীষণভাবে ওয়ার্ক করতে পারে বলে আমার বিশ্বাস। এবং লাস্ট আমি যে সিনেমাটার কথা বলবো সেটা অবশ্যই অনিক দত্তের ভূতের ভবিষ্যৎ। এবার ভূতের ভবিষ্যৎ ওয়াজ আ ব্রেথ অফ ফ্রেশ এয়ার, স্টিল ইজ। কারণ আমাদের বাংলায় যে রকমের মানে কমেডি হয়, ভীষণ গোদা, ভীষণ মোটা দাগের, ভূতের ভবিষ্যৎ কিন্তু আলাদা ছিল। তার মধ্যে পলিটিক্যাল হিউমার তো ছিলই অনিক দত্তের, তার মধ্যে একটা লেভেল অফ স্যাটায়ার ছিল, সামাজিক অনেক সোশ্যাল কমেন্ট যে ছিল, পপ কালচারকে নিয়ে অনেক কমেডি ছিল, এবং প্রচন্ড পরিমাণে সেলফ অ্যাওয়ার ছিল, যেটা কিন্তু আমাদের কোনো মানে আমাদের বাংলার যে কমেডির যে ধারাটা এখন হয়ে গেছে সেটা কিন্তু নয়। সেটা আপনি ফ্যামিলি ফ্রেন্ডলি কমেডিও বলুন, সেটা আপনি মানে অ্যাডাল্ট কমেডিও বলুন, সবকটাই কিন্তু খুব গোদা, খুব মোটা দাগের। সেটার মধ্যে ওই শার্পনেসটা কিন্তু থাকে না, সেটার মধ্যে ওই সেলফ অ্যাওয়ারনেসটা, যেটা ভূতের ভবিষ্যতের সব থেকে বড়, আমি বলবো হিউমারের সব থেকে বড় স্ট্রেংথ, এটা সেলফ অ্যাওয়ারনেস, সেটাও কিন্তু থাকে না। এবং কমেডি সিনেমা, দেখুন কমেডি সিনেমা একটা রি রিলিজে সব থেকে বেশি ওয়ার্ক করার চান্স থাকে বিকজ অফ দ্য অ্যাটমসফিয়ারিক ভ্যালু ইট ক্রিয়েটস, কারণ সবাই মিলে একটা হলে হাসছে, তো ওই একটা বিষয় ক্রিয়েট করে। তো ভূতের ভবিষ্যৎ আমার মনে হয়, এবং যেটা একটা পলিটিক্যাল লেয়ারও অবশ্যই আছে, তো সেটাও একটা কারণ। তো ভূতের ভবিষ্যৎ আমার মনে হয় কিন্তু যদি রি রিলিজ করা হয় খুব সাকসেসফুল হবে। তো এই পাঁচটা ছিল আমার প্রেডিকশন, যে এই পাঁচটা সিনেমা যদি টলিউড রিলিজ করে এখনকার দিনে দাঁড়িয়ে, কনসিডারিং এভরিথিং, কনসিডারিং দ্য কালচার, দ্য পলিটিক্স, দ্য সোশ্যাল ল্যান্ডস্কেপ, এই সিনেমাগুলো কিন্তু ওয়ার্ক করতে পারে। আপনাদের আর কোন কোন সিনেমা মনে হয় সেগুলোও কমেন্ট বক্সে জানাবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।